আসতে পারি? কি? আরে প্রভঞ্জন দা, আমার কাছে আসতে তুমি তো কোনোদিনের অনুমতির অপেক্ষা করনি। না না, মানে এখন বিবাহিতা, তাছাড়া পরশ। আরে দূর, ওটা তো একটা খোলসা মাত্র। মা বলেছে এই বিয়ে প্রসব ছাড়া আর কিছুই নয়। আজকে তো খেলবো না, আমার শরীরটা একদম ভালো লাগছে না। চিত্রা, মাই ডার্লিং। ছাড়ো 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 না। কেন কেন? চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, ও চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি আর কিছু। তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি সে কথাগুলি গান হয়ে যায়। যে কথা বলো তুমি চোখের ভাষায়, আমার সে কথাগুলি গান হয়ে যায়। আমি গানে গেয়ে তাই সবার জানাই, তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি প্রেমের ভাষা সে যে একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। ও প্রেমের ভাষা সে যে একটি ভাষা, ভালোবাসা শুধু ভালোবাসা। এই যে স্বর্গের ফুল, নেই কোনো ভুল। তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, ও চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনি তো ভুল আমি আর কিছু। তুমি যে আমার গো, তুমি যে আমার, তুমি আমার, তুমি আমার, তুমি আমার, তুমি হ্যাঁ শিপ্রা, তারপরে সাগর কোথায়? তোমার স্বামী, মানে তোমার স্বামী দেবতার সাগর কোথায়? কলেজে গেছে, কবে কখন ফিরে তার কোনো ঠিক নেই। তেমন অসময় গান শিখে দিলে বুঝি। গান শেখাতে এসেছি আমি? না শিপ্রা, গান শেখাতে আসবো তো আমি সন্তান সবাই। এখন জানি আমি তোমার স্বামী দেবতাটি এই মুহূর্তে বাড়িতে নেই, তাই দুজনে একটু মন দেওয়া নেওয়া করতে ঢুকে এলাম। এসো এই নিরালা কক্ষে দুজনে একটু টুইচ নেচে নেই। মেয়েটাকে কি পেয়েছো আপনি? ভালো হতে দেবে না ওকে, মাটি হয়েছে তেমনি হাতে ধরে নামিয়ে দিচ্ছে। এই ছোকরা, দেখছো কি? যাও দূর হবো। ও আমার গানের মাস্টার। মাস্টার না হাতি?
আপনি মানুষ চিন্তা ঈশ্বর ভুল করেননি। ফাসলে ফুসলে তোমার মাথা টিকে বসে আছে। তুই থামবি? বলি হ্যাঁ থামবো কেন? থামবো কেন শুনি? ঘরের স্ত্রীর সঙ্গে তোমার এত ভাষা মাজা কিসে? যখন বিয়ে হচ্ছিল না তখন ছিল আলাদা ব্যাপার। এখন মামুনি দস্তুর মতো আমার পরে ঈশ্বর দেখো মামুনি, অমন কর্ম কিন্তু ভালো নয়। স্বামী থাকতে পর পুরুষের সঙ্গে ভর্তি নষ্টি করা সতীনের কাজ নয়। শাস্ত্রে বরণী বেহুলা সাবিত্রী স্বামীর তরে কত দুঃখ কষ্ট ভোগ করে সতী নাম কিনেছিলেন। আমি হচ্ছে দেবতা। ঈশ্বর একদম বক বক করবি না, যা দূর হ বলছি। হবে না হারামজাদা। এই আমার গরিবের বাড়ি থেকে আমি বেরিয়ে যাব। এই আর তুমি শালা একটা কচি মেয়েকে ভুলিয়ে এই ঈশ্বর! চেষ্টা করবে, সেটি হবে না। এই আজ আমি আর একটা হেস্তিতে স্পিক করে ঈশ্বর! ঈশ্বর আমি তোমার চাকর নই। যাও যাও, আর তোমাকে মাস্টারি করতে আসতে হবে না। মামনি আর গান শিখবে না ঈশ্বর, আমাকে অনেক গান শিখতে হবে। নিজের ভালো বুঝার বেরম থাকলে তো আমার জীবন থাকতে আমি তোমার ক্ষতি হতে দেবেনি। এই মাস্টারের পক্ষে আজ আমি ঘাড় ধরে দেব। এই ঈশ্বর! খবরদার, ভালো হবে না বলছি। এই 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 ভালো আমরা বলছি। করবেটা কি শুনি? ওর মাথা নিবে। এই যাও দেখি কেমন মুরত তোমার। এই এগোবি না, এগোবি না, একদম এগোবি না বলছি ঈশ্বর, একদম এগোবি না, এগোবি না, ভালো করে ভালো করে বলছি, এগোবি না, এগোবি না, এগোবি না বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন দেখুন ঠাকুর বাবু, এই ঈশ্বর ঈশ্বর যা নয় তাই বলে আমাকে গালাগাল দিচ্ছিল হারামজাদা। তাই আমি ওকে বলো ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছেন, তাই না? আচ্ছা মিস্টার মজুমদার, আপনি কি অস্বীকার করতে পারেন ঈশ্বর কাকা আপনার বাবার বয়সী নয়? এবার বলুন তো, আপনার বাবা যদি আপনাকে যা ইচ্ছে তাই বলে বকাবকি করতেন, তাকে এমনি করে খরচা উল্লুক বলে গোলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে মাথা ফেলাতে পারতেন? উঠো, ওর ঈশ্বর কাকা উঠো। তোমার কপাল ফেটে রক্ত পড়ছে, সর্বনাশ। ও কিছু নয় গো জামাই বাবু, অত কষ্ট তোমার করতে হবে নি। অমন কত লাগে, কত কেটে ফেটে যায়, ওদের কিচ্ছুই হয় না। ক্ষেপড়া, তোমার সামনে ঈশ্বর কাকা কপাল ফেটে রক্ত ঝরালো, অথচ তুমি তারা মামনির কোনো দোষ নেই। ওকে তো সবাই রাভারের পুতুলের মতো নাচাচ্ছে। দশচক্রে ভগবান ভূত হয়, আর মামনি তো আমার ছেলে মানুষ। ঈশ্বর কাকা কেউ দোষী নয় গো জামাই বাবু, সব দোষ আমার এই কপালে। তুমি কাঁদছো ঈশ্বর কাকা? দাদা কাঁদবো কেন? কার তরে কাঁদবো? কে আছে আমার? সর্বনাশা দুর্ভিক্ষ সেই তো কবে সব আমার কেড়ে নিয়েছে। জমের অরুচি হয়ে বেঁচে আছি শুধু আমি। ঈশ্বর কাকা এই চালাচালি ধরা চোখে অমরে জল যখন তখন ঝরে, ও নিয়ে তোমরা কেউ কিছু ভাববেনি, কেউ কিছু ভাববেনি। রঞ্জন বাবু বলুন সাগর বাবু। আর আপনাকে গান শিখাতে আসতে হবে না। শিপ্রা মানে আমার স্ত্রী আর গান শিখবে না। না না আমি হ্যাঁ, আপনার বেতন পত্র যদি কিছু বাকি থাকে আজই সব এখান থেকে মিটিয়ে বিদায় নেবে। শিপ্রার মা, আই মিন ম্যাডাম, এই বাড়িতে আমাকে এনেছে শিপ্রাকে গান শেখাবার জন্য। তার অনুমতির ভিন্ন আমি তো এই বাড়িতে আসা বাধ্য পারি না। শিপ্রার ব্যাপারে আমার মতামতি যথেষ্ট, যেহেতু সে আমার স্ত্রী। সে আমার স্নেহের এক রঞ্জন বাবু। হ্যাঁ সাগর বাবু, এতদিন অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আমার স্নেহের ছাত্রীকে আমি গান শিখেছি। আর আপনার মুখের কথায় আমি তো আমার ছাত্রীর মনে, আই মিন আমার স্নেহের ছাত্রীর মনে এতটা আঘাত দিতে পারি। রঞ্জন বাবু, ডোন্ট গেট নার্ভাস মাই ফ্রেন্ড। শিপ্রা আমার সবচেয়ে সেরা ছাত্রীদের মধ্যে একজন। তাকে নিয়ে আমার অনেক আশা, অনেক গর্ব।
কিন্তু মিথ্যা সন্দেহের মতো আমাদের শিক্ষক ছাত্রীর পবিত্র সম্পর্কের মধ্যে মেলান করে দেওয়ার চেষ্টা না করলে আমি চিরবাধিত থাকি। গুড বাই শিবরা। আর কেউ না জানলেও সবাই তো জানে, বা তুমি আমি জানি তোমার আমার মধ্যে কতটা মধুর সম্পর্ক, তাই না? হ্যাঁ, একটু বলার চেষ্টা করো প্লিজ। আচ্ছা তুমি যাও। আচ্ছা আমি আছি। ওকে। আজ আমি যে কথা নিয়ে মন খারাপ করো না। পিকচার হাউসে সুপারহিট একটা হিন্দি ছবি চলছে, চলো দুজনে গিয়ে ছবিটা দেখে আসি। ছবি আমি দেখলাম, ছবিটা কিন্তু ইনস্ট্রুমেন্ট কালার এবং অ্যাডাল্ট তো বটে, নামটাও দারুণ, নকলি প্যার। তাহলে তো নোংরা মিটা আরো বেশি থাকবার কথা। তুমি বড্ড সেকেলে সাগর। আবার সাগর, তোমাকে না কতবার আমি বলেছি তুমি আমার নাম ধরে ডাকবে না, স্ত্রীর মুখে ওটা বড় খারাপ শোনায়। তাহলে কি বলে ডাকবো? স্বামী, প্রভু, দেবতা? ধমক দিয়ে করে লাভ নেই, তোমার এই মানদা তোমার নীতি পচে গেছে। এই মডার্ন যুগে স্বামীর নাম ধরে ডাকা একটা স্টাইল। হাজবেন্ড মানে ফ্রেন্ড, আর ফ্রেন্ড মানে এরপর থেকে তোমাকে এইসব নামে মাত্র দেহ আবরণে নোংরা পোশাক পরিচয় ছেড়ে তোমাকে শাড়ি আর শাখা সিঁদুর করতে বলেছি, অথচ তুমি করছি না। কি করবো বলো, ওসব আমার আদৌ ভালো লাগে না। শাড়ি পরা যে কি মজা সে আমি বিয়ের রাত্রে টের পেয়ে গেছি। বিয়েতে যেতে যেতে 12-10 হোঁচট খেয়েছি। আর সিঁদুর পরাটা শুধু আমি কেন, আজকাল অনেক মেয়ে শীতেতে সিঁদুর পড়ছে না। আর শীতেতে সিঁদুর দেখলে ইয়ং ছেলেরা মুখের দিকে তাকাতে কেমন যেন লজ্জা পায়। আর তারা সিঁদুর পড়লে নিজেকে কেমন জানি বুড়ি বুড়ি মনে হয়। আবার প্রবঞ্চনার মুখে শুনেছি সিঁদুরে নাকি আজকাল ভেজাল দেওয়া হচ্ছে, তাদেরকে পয়জন সেচে মাথা চুল পেকে যাচ্ছে। আর শাখার কথা বলছো? ওই মোটা গিধর মার্কা শাখাচ্ছে, আমার হাতের পাতলা স্টিলের চুড়িটা কি ভালো দেখাচ্ছে না? বলো না শিবরান, বলো না। তোমার এই কথা শুনলে ঠাকুমা দিদিমা যারা বেঁচে আছে তারা বুক ফেটে মরে যাবে। আলস্যময়ী অবকণ্ঠন শিলা ওই কুলবধূর হাত থেকে খসে পড়বে সাজের প্রদীপ, ভূমিকম্পে ওলট পালট হয়ে যাবে এই সীতা সাবিত্রী। তোমরা জানার চেষ্টা কোনদিনই করনি এই যুগের কত সতী মহিলারা তাদের এই শাখা সিঁদুরের জন্য কত ক্লেশ সহ্য করে আগামী যুগের নারী জাতিকে কি আদর্শ দান করে গেছে। তাদের আদর্শকে দান করে দিয়ে বাচ্চাদের অনুকরণে যে নোংরা নীতি তোমরা গ্রহণ করেছো, তাদের 20th সেঞ্চুরি ওই মডার্ন সোসাইটি তোমাদের বাহবান দেব। আমি বলবো এই দেশটাকে তোমরা নিজের পথে তোমাকে আর জ্ঞান দিতে হবে না। আমরা স্বাধীন গণতান্ত্রিক দেশের মেয়ে, আমরা যেটা ভালো বুঝবো সেটাই করব। নির্লজ্জতার পুরো কাজ বসানো চশমা তোমাদের ম্যানিয়া হয়ে গেছে। ডায়লগ শেষ হয়েছে, একটা ক্লাব দেব। আমি জানি চিত্র, আমি জানি তোমাকে সব বলা মানে ফসে খিদালা। হ্যাঁ, আমি তো বলছি ওই দেশি মুরগির গলায় বিলেতি ডাক বানায় না, ওয়েস্টার্ন এডুকেশনের মিথ্যা দোহাই দিয়ে অর্থনগরে এই দেহের আবরণ সবার সামনে তুলে না ধরে নিজেকে তোমরা লজ্জা শিলা বজলনা পুরো বধূ করে গড়ে তোলার চেষ্টা করো, নইলে মাথা আমি নেব না। তবে মাথা তোমার খারাপ হয়ে যাবে। তুচ্ছ বিষয়ে মাথা খারাপ করো না সাগর, এসব হচ্ছে বড় ঘরের ব্যাপার। তোমার এই গরিবী হাব ভাব ছেড়ে এখানকার নীতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করো। নীতি নয় মা, নীতি নয়, নাম দুর্নীতি। গরিবের ছেলে হলেও অনেক বড় ঘরের মেয়েকে আমি দেখেছি মা, তারা শিপ্রার মতো বড় ছোটর উপর মুখের উপর তারা তর্ক করে না, তারা স্বেচ্ছাচারিতার স্রোতে তারা গা ভাসিয়ে দেয় না, তারা বিশ্রী পোশাক পরিচ্ছদ পরে ওই রাস্তাঘাটে বিড়াল্লা করে ঘোরা বেড়ায় না। ওদের দেখলে আদর্শ নারী বলে পুরো বধূ বলে শ্রদ্ধায় মাথা আপনি ধরে আসছে মা। এই বাড়িতে তুমি ঘর জামাই হয়ে এসেছো। হ্যাঁ, তোমার কথা মতো শিবটা চলবে না, শিবটার কথা মতো তোমাকে চলতে হবে। নতুবা কুড়ে ঘরের মানুষ তুমি, তোমাকে ওই কুড়ে ঘরেই ফিরে যেতে হবে। আমি তাই
যাবো মা, আমি তাই যাবো। আমি রিক্সা টানবো, আমি বোর্ড বইবো, তবে এই জংশকে ডাইনিং টেবিলে বসে আমি চকমকের চীনামাটির প্লেট থেকে দামি রাজভোগ খাবার জন্যে ওই স্ত্রীর পায়ের তলায় আমি পোষা কুকুরের মতো বসে আমি কিছুতেই আমি পারবো না। যাবে কোথায় জানোই তো? আমার দাদা অরিন্দম বোস এত নাম করা উকিল। উকিল বাবু, উকিল বাবু গো, উকিল বাবু। দেখি বাবুর কাকা তুমি হঠাৎ এখানে? এই যে বাবা সাগর, কি হয়েছে? তুই শিগগির আমার সঙ্গে চলে আয়। কোথায়? কে তুই রে? ওর সঙ্গে তুই তোকারি করে কথা বলছিস? জানিস এখন অরিন্দম বোসের ভাগ্নি জামাই? অরিন্দম বোসের ভাগ্নি জামাই তো দূরের কথা, অরিন্দম বোসের বাপকেও যদি কেউ তার পিতৃষ্ণ উজাড় করে দেয়, সে কি তাকে আপনি বলে সম্বোধন করবে? বলো বল কাকা, আমাকে কোথায় যেতে হবে? হাসপাতালে। আরে, কেন কি হয়েছে? কারখানার মেশিনে, কারখানার মেশিনে, কারখানার মেশিনে তোর হ্যাঁ। কাকুর একটা হাত কাটা। তাকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তোকে সে বারবার দেখতে চাইছে। যাবো যাবো। দেখতে গিয়ে লাভ কি? এখন তো ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আছে বা আছে, এই সম্পর্ক কোটি কোটি টাকা আর তাল তাল সোনা দিয়ে দেখে রাখা যায় না। ওদের সঙ্গে আছে আমার সেই রক্তের সম্পর্ক। কিছু খেয়ে যাবে তো? মা বাবাকে কবে হারিয়েছি আমার মনে পড়ে না। ওই কাকুই আমাকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে মানুষ করে তুলেছে, নিজের ছেলের অন্ন পাক করে আমার মুখে তুলে দিয়েছে। যেমন মানুষের বিপদের কথা শুনে যারা খাবার অপেক্ষায় রাখে, তাদের গায়ে মানুষের চামড়া থাকলেও ওই বিবেকটা তাদের জানুয়ারি। এসো ইডিয়েট, কথাগুলো শুনলে তো মা? আরে ভিখারির ছেলে, এসের ভালো কথা কি বলবে? কিন্তু মা, ঈশ্বরটা কিন্তু আজকাল বেশি বাড়াবাড়ি করছে। প্রবঞ্জন তাকে আজ অপমান করেছে। সব আমি শুনেছি। ওই স্কাউন্ডারটার ট্রান্সফারের সার্টিফিকেট ইতিমধ্যে আমি তৈরি করে নেব। মা, একে একে সবাই যাবে, শুধু অরিন্দম বোসের অরিশ হয়ে এই বাড়িতে থাকবে আমার মেয়ে আর জামাই, শিপ্রা আর প্রভঞ্জন, প্রভঞ্জন আর শিপ্রা। কি জানি মা, তোমার কোনো কথাই আমার মাথায় ঢোকে না। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আমি তোমার হাতের খেলার পুতুল। তুমি আমাকে যেমন ভাবে খেলাবে আমি ঠিক তেমনি ভাবে খেলবো। বেঁচে থাকতে স্বামী আমার সত্যটা আমাকে জানিয়েছে। রোজ রোজ মদ খেয়ে বাড়িতে এসে কত কিল চড় লাগছে যে আমায় মারতো। লোহার চেন আর চামড়ার বেল দিয়ে একে দিত আমাকে কত ক্ষত। আর মরে গিয়ে আজও আমায় সে চোখের জলে ভাসাচ্ছে। না 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 না, আপনাকে আর ওই চোখের জলে ভাসাতে হবে না। আপনার দুঃখ বুঝলেন? ওই আপনার দুঃখ ঘুচাতে খুড়ো, আমার খুড়ো, ও খুড়ো, আমার খুড়ো নিজেই দাদা বলে ডাকতে বলছিল। এই মুরারি দেব, এই তোর চেয়ে আমার বয়স এমন কি বেশি শুনি? দাঁড়িয়ে কেন? ও মুরারিদা, মুরারিদা একটু বসুন। আমি যার কথা আপনাকে বলেছিলাম ইনি হলো গিয়ে ওই তিনি, মানে মুরারি মোহন। ঘর বাড়ি টাকা পয়সা অভাব নেই, মোটের শুধু অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী কত মেয়ের বাবা মুরারি তার পায়ে ধরে অনুরোধ করছে, কিন্তু উনি আপত্তি তুলেছে এই জন্য যে কি জন্য তো খুঁড়ো থুড়ি 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 মুরারিদা। আমার ইচ্ছা
কোন অসহায় বিধবাকে রক্ষিতা রেখে কিন্তু পূর্ণ অর্জন ওর বয়সও বেশি হয় মাত্র এই রে প্যান্টটা খুলে বুঝেছি ওই বয়সের কথা এই কত মুরারিদা কত চলছে ওই এই 34 পেরিয়ে 35 পা রাখলাম তার বেশি হতেই পারে না। চুল একটাও পাকে লিটল স্বাস্থ্য দাঁতগুলো পানের শোক লেগে একটু রংটা লাল হয়ে গেছে কত ষোড়শী যুবতী ওর গলায় টায়ের মতো ঝুলে টাইটা খুলে যাচ্ছে রে মেরে ফেলবি নাকি বেশি নয় এরা সকলেই আমার উপভোক্তি হবার জন্য একেবারে আমি নিজের চোখেই শুনিয়েছি নিজের চোখেই দেখে মোটের উপর আমার বিধবা উদ্ধারের উদ্দেশ্য না থাকলে অন্য কোথাও গিয়ে আপনি বিধবা উদ্ধারের চেষ্টা করুন আপনার হীন প্রস্তাবে আমি রাজি হতে পারবো না কেন পারবে না তোমার নেই স্বামী আর আমার নেই বল আমার খুঁড়ন নেই বউ আপত্তি করবেন এমন সুযোগ আরে বাবা রে এমন সুযোগ কি কেউ হাত ছাড়া আমার পুজোর সময় হয়ে এসেছে তাই বললেই কি আর যেতে দিতে পারি আমার মহৎ উদ্দেশ্যকে আমি কিছুতেই ব্যর্থ হয়ে যাব না আমার পুরো মহৎ উদ্দেশ্য কিছুতেই ব্যর্থ হতে দরকার হলে দেখাতে হবে বই কি তোমার এমন সুন্দর জীবন যৌবন তুমি এইভাবে তিলে তিলে নষ্ট করবে না 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 তা তো আমি কিছুতেই সহ্য করবো না গোল্লা দরজাটা বন্ধ কর চেষ্টা করলে আমি তোমার গলা টিপে মেরে ফেলবো তার আগে হাত ছেড়ে দেবো না পারবো না ছাড়বো না হাত দেবো না দেবো ছেড়ো না হাত জব্দ করে রেখো খুঁড়ো জব্দ করে রেখো খুঁড়ো জব্দ করে রেখো ছাড়বো না দে এ না ছাড়লে কি হবে কি করবে গলা টিপে দেবো কোন খাবারে
সাক্ষাৎ জমদার। ওই জমের বাড়িতেই তোকে আজ আমি পাঠাবো। এই এই শয়তানের ছাগলে। আমি স্যার কতবার ভয় ভয় করে নিষেধ করেছি, ছেলের কখনো অসম্মান করছে আর গোল্লা বলে গেছে কাশিরাম ওই নিজে বাঁচলে বাবা বাঁচতে চাও তো শিগগিরই পালাও, নইলে যদি একবার বাগে কি বলে বলছি ফের যদি কোনোদিন এখানে দেখি সেদিন কিন্তু জ্যান্ত ফিরে যেতে দেবো না, কথাটা যেন মনে থাকে। থাকবে 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 না আবার। ওরে বাবা বাবা রে বাবা, এই কোমরের ব্যথা যতদিন থাকবে ততদিন আমার সব মনে থাকবে। ও রে বুল্লা রে, ও বুল্লা যাচ্ছি তো, এত তর্ক করছেন না, যাচ্ছি না। কে আপনি? আমি গিরিশ। কোন গিরিশ? 12 বছর আগে তোমার স্বামীকে খুন করে যে জেলে গিয়েছিল আমি সেই গিরিশ। কেন এসেছো এখানে? আমার শাখার সিঁদুর তো তুমি কেড়েই নিয়েছো। আর কি আছে আমার? কি কি চাও তুমি আমার কাছে? ক্ষমা। ক্ষমা? হ্যাঁ ক্ষমা। তুমি বিশ্বাস করো সেদিন আমি খুন করতে বাধ্য হয়েছিলাম। ধর্মঘটের জন্য অফিস না হওয়ার কারণে সকাল সকাল আমি বীর বাড়িতে ফিরে এসে দেখি আমার স্ত্রী আর তোমার স্বামী মদের নেশায় বেহুশ হয়ে নগ্ন অবস্থায় একই পালঙ্কে শুয়ে আছে। মাথায় আমার খুন চেপে গেল। পাশের টেবিলেই পড়েছিল আপেল কাটা ছুরিটা, ওটা আমি আমূল বসিয়ে দিলাম তোমার স্বামীর বুকে। গিরিশ বাবু, ছুরিটা আমার স্ত্রীর বুকেই বসিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু অত কিছু ভাববার মতো ধৈর্য তখন আমার ছিল না। তাই আজ তো আমি তোমার কাছে অপরাধী। তোমার দুর্ভাগ্যের জন্যেই আমি দায়ী। তুমি আমায় ক্ষমা করো বোন। ক্ষমা? হ্যাঁ বোন। দাদা, আমি তোর জীবনে শুধুমাত্র তোর দাদা হয়ে বেঁচে থাকতে চাই রে বোন। আমি শুধু তোর দাদা হয়ে বেঁচে থাকতে চাই। আমাকে 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 তুই ক্ষমা করেছিস তো বোন? তোমার কোনো দোষ নেই দাদা। যেমন কর্মের ফল তেমনই আমার স্বামী পেয়েছি। আমার শুধু তোমার কাছে এতদিনে বিধবার মাতার সুযোগ নিয়ে ওই দুষ্কৃতের দল সবাই ভাগা আমার পরিচিতাকে ওই তাদের আমি ঈশ্বরের নামে শপথ করছি বোন, আমি তোমায় রক্ষা করব। তোমার দাদা এই গ্রীষের দেশে রক্তবিন্দু থাকতে তার মনের অবচ্ছাদা করে কেউ রেহাই পাবে না। আরে বোন, রোজি এসে দাদা তোর ভালো মন্দর খোঁজ খবর নিয়ে যাবে রে বোন। আপদে বিপদের সমস্ত ঘটনাই তুই আমার কাছে খুলে বলিস। ওরে সেদিন যেন খুনি ভেবে পর ভেবে তুই যেন আমাকে দূরে সরিয়ে দিস না বোন, আমাকে যেন দূরে সরিয়ে দিস না। যাকে আমি এতদিন খুনি বলে জেনে এসেছি সে যে এত মহৎ। দেরি নয়, আমাকে এখনই ঠাকুর পূজা বসতে হবে। বিজয়া, ঠাকুর
বিজয়ের জন্য উপোস করে করে দিনের পর দিন নিজের সৌন্দর্যকে মিলান করে দিচ্ছ কেন বিজয়া? এখনো সত্যি কথা বলতে কি, এখনো তোমার রূপের যে ডাগর ডগর যৌবন রয়েছে। বারবার নিষেধ করা সত্ত্বেও কেন কেন তুমি এখানে আসো? কি করবো বলো? ফুলের গন্ধ পেলে ভ্রমর কি নিস্তার থাকতে পারে? তেষ্টায় তেষ্টা আমার ছাতিটা ফেটে যাচ্ছে বিজয়া। পাপড়ি খুলো, একটু মধু খেতে দাও। এসো। আমার সে অশ্লীল কথা। কি করবো বলো? আমার কতদিনের আশা তোমার ওই মরা যৌবন গায়ে আমি নতুন করে যৌবনের বান বইয়ে দেবো। আমি যদি তোমার বর দিদি হতাম বলতে পারতে তুমি এ কথা। বিজয়া দিদি বল। আরে দিদি, আচ্ছা আচ্ছা, আরে দিদি যদি সবাইকে বলতে হয়, বোন যদি সবাইকে ভাবতে হয়, মা বোন যদি সবাইকে নিয়ে ভাবতে হয়, তাহলে আমি মৌজটা করবো কার সঙ্গে? কার সঙ্গে? তার চেয়ে তোমার চেয়ে তোমার চেয়ে না বিজয়া, বয়সের মাপ কাটি দিয়ে, বুঝলে, বয়সের মাপ কাটি দিয়ে কখনো ভালোবাসা বিনিময় হয় না। শুনেছি তোমার তো ভালোবাসার মেয়ের অভাব নেই। কেন একটা সর্বহারা বিধবাকে, কেন তুমি একটা সর্বহারা বিধবাকে বারবার সিদ্ধান্ত দেওয়ার কাছে তুমি? আমি তো বাজারের গণিকা নই। আস্তে বিজয়া, আস্তে। ভুলে যেও না আমার জীবনে আমি যা চেয়েছি সেটাই আমি পেয়েছি। সহজে না পেলে আমি সেটা জোর করে সেটা আদায় করে নিয়েছি। তোমার জোর আছে আর আমার আছে সতী ধর্ম। বিজয়া, আর সেই ধর্মের প্রখর তাপে যুগে যুগে শয়তানেরা জ্বলে পড়ে শেষ হয়ে গেছে। তুমিও জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আমি হব এই প্রভঞ্জন মজুমদার। ধর্মের ভয় কখনো করে না বিজয় দেবী, কখনো করে না। ধর্ম দুর্বল মনের নিছক কল্পনা মাত্র। প্রস্তুত থেকো বিজয়া। আবার আমি আসবো, কারণ তোমাকে আমার চাই। প্রচুর বোধে নিয়ে যাব অন্ধকার অতল গহ্বরে, হেঁটে যাব নরকের পথ ধরে। আমি দেখতে চাই সে নরক কত দূরে। মারবো না, ফুল চন্দন দিয়ে পুজো করবো। এত সাহস তোর? এক মুঠো আচার এনে মনের আনন্দে জীবচ্ছিস। আচার গুলো কি তোর বাপ গেলে সম্পত্তি পয়সা দিয়ে কিনতে হয়নি? বল। মিথ্যে কথা। আমি ওকে কয়েকটি আচার খেতে দিয়েছিলাম। রান্না করে আলমারিতে আচারের জার দেখে ও বায়না ধরলো। তাই বায়না তো ধরবেই। বাপের জন্মে এমন জিনিস তো খেতে গেছে কখনো? আর তুমি বা দিতে গেলে কেন বাবু? দরদ একেবারে উতলে উঠছে বুঝি? ছেলে মানুষকে অত আবদার দেওয়া ভালো নয়। ভালো খেতে পড়তে পারলে এখান থেকে কেউ যেতে চাইবে? নিশ্চয়ই যাবো। সামান্য কয়েকটা আচারের জন্য মা
জামাইয়ের ভাইকে জুতো মারা আর জামাইকে জুতো মারা একই কথা। ওরে ভাই কাঁদিস রে, ওরে কাঁদিস রে ভাই কাঁদিস রে। ও কি করেছে জানো? আমার আচারগুলো সব খেয়ে ফেলেছে। আপনার আচারের দাম 10-20 হাজার টাকা নিশ্চয়ই নয়। আমায় বললেন না কেন? আমি কুলি মজুর খেটে আমি 10 আচার এনে দিতাম। সাগর বলুন তো, আপনার নিজের মেয়ে ওই শিপ্রা যদি আচার খেয়ে ফেলতো, তাকে কি আপনি জুতো পেটা করতে চাইতেন? তুই হতভাগা কেন নিতে গিয়েছিলি ওদের আচার? ওই পরের জিনিসে তোর এত লোক পিছে ওই আচারের বদলে তুই খাই পাস মুখে দিতে পারছিস না। আমি ওকে পাঁচটা আচার খেতে দিয়েছিলাম, তাই ও তাই পিসিমা ওকে মারধর করেছি। আপনি আমার ছেলের ছোট্ট ভাই কল্লমকে মেরেছিস মা, তাই তোর মুখ দুটো লাল হয়ে গেছে। সাগর তুমি ওকে আজ বাড়ি পাঠিয়ে দাও, এমন ডেপো ছেলের স্থান এখানে হবে না। আর 6 মাস নয়, আমি এখনই এখানে চলে যাচ্ছি মা। এই বাড়িতে আমি কোনোদিন আসতাম না। চাকু হাসপাতালে থাকার জন্য আমি কিছুদিন আমার ভাইকে এখানে এনে রেখেছিলাম। করলো ভাই পুরো দাদার কাছে আসবার জন্যে খুব বায়না করতে। দেখলি তো তোর এই দাদার এখানে কত মজা, দেখলি আর আসতে চাইবি এখানে। ওরে না ওরে আসছে ভাই, গরিবের ছেলে পারে না রে ভাই, চালানো উচিত নয়। তোর গরিব বর্তা মরে গেছে, তার মৃতদেহের উপর আছে দাঁড়িয়েছে তার একমাত্র পরিচয় সেই বড়লোকের জামাই। ছেলেটা সকাল থেকে কিছুই খায়নি, কিছু মুখে দিয়ে যা। আসলে অসুবিধা গরিবের ছেলে তাই তো উপোস করে থাকতে হয়। কিন্তু ওই ছেঁড়া তালি দেওয়া জামা প্যান্ট পরে যা পরে এখানে এসেছিল তাই পরে এখান থেকে চলে যাবে। দামি পোশাক পুরো থাকতো পাবে কোথায়? আমরা যে গরিব, সতীগিরি ফলাতে হবে না, তুমি যে কত বড় সতী জানতে আমার বাকি নেই। কি করলাম আমি? পেয়েছি বই কি, ওই যে বিয়ের আগে ওই যে বাপের বাড়িতে বসে যে ছেলেটির সঙ্গে মজেছিলে। পিসিমা এসব আপনি কি বলছেন? আমি স্বপ্ন কারো সঙ্গে মজনি কেমন, কিন্তু কিন্তু এই যে চিঠি, এই চিঠিটা তো অস্বীকার করতে পারবে না। কার চিঠি পিসমা? না না বাবা না, ইয়ে তোকে শুনতে হবে না। তুই আমার 7 রাজার ধন একমাত্র মালিক, তোর মনে বৌমাকে নিয়ে সন্দেহের ঝড় উঠুক এটা আমি চাই না বাবা। সন্দেহের ঝড় তুলতে আর কি বাকি রেখেছো? চিঠিটা আমায় দাও। না 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 বাবা না, এই চিঠি তো বাবা না, এই চিঠি তোকে বাবা চিঠিটা নিয়ে এসেছিস যখন, তবে বৌমার মনে যেন দুঃখ দিস নে। বিয়ের আগে এমন ভুল সব মেয়েরা একটু করে থাকে।
এ আমি কি পড়লাম সীতা? বিয়ের আগে তুমি তুমি বিশ্বাস করো, ভগবানের নামে আমি শপথ করে বলছি এ সম্পূর্ণ মিথ্যা। তবে কে পাঠালে এই বেনামি চিঠি? তোমাকে দেখার জন্য কার এত ব্যাকুলতা? বাবা বাবা, আমি উকিল। মানুষ চিন্তা আমার ভুল হয় না। আমার বৌমা খাঁটি সোনা, তার মধ্যে খাত থাকতে পারে না। কিন্তু এই চিঠি আমি হলম করে বলতে পারি এ পুরো চিঠি পুরোপুরি জাল। কি করে জানলে যে চিঠি জাল? আমি আবার জানবেননি। তোমরা চলো ডালে ডালে, ইচ্ছা চলে পাতায় পাতায়। কে কি করে সব আমার নখদর্পণে। কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো। বলবেন আবার কি? আজ কদিন ধরেই তো দেখছি দিদি ভাইকে গানের মাস্টারের সঙ্গে ফাঁসুর ফুসুর করতে। দিন তিনিক আগে আমি নিজের ওদের জাল চিঠি ষড়যন্ত্র দরজার আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনে। কি বললি? কি বললি শুয়ার? দিদি ভাই, সত্যি কথা বলতে ঈশ্বর নিজের বাপকেও খাতির করেনি। কিন্তু তোমার কথার উপযুক্ত প্রমাণ? এর বেশি প্রমাণ ঈশ্বর দিতে পারবে না, আমি দিচ্ছি। বাবা, এই দেখ, খামের পরে যে স্টাম্পটা দেওয়া রয়েছে এটা আমাদের পোস্ট অফিসের স্টাম্প, বৌমার গ্রামের নয়। এ দ্বারা সহজে অনুমান করা যায় এখানেকার কারো চক্রান্ত। দাদা, তা হয়তো হতে পারে দাদা, কিন্তু ঈশ্বর যে বললে এই ব্যাপারে প্রভঞ্জনের সঙ্গে আমাকে সলা পরামর্শ করতে দেখেছে তা সম্পূর্ণ মিথ্যে। পিসিমা, তুই 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 বিশ্বাস কর বাবা, তুই বিশ্বাস কর। তুই আমার ছেলের মতো। এই আমি তোর মাথা ছুঁয়ে বলছি, ঈশ্বরের কথা এক বর্ণ সত্য নয়। দিদি ভাই, যাও যাও, তোমাকে চিনতে আমার বাকি নেই। আসলে আমরা মা মেয়েতে দাদা ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছি তো, এ তোমার সহ্য হচ্ছে না, তাই এই বাড়ি থেকে তাড়াবার জন্য উঠে পড়ে লেগেছো। তবে এটাও তুমি জেনে দেখো, আমি মরবো তবু আমার এই দেবতার মতো আমি কোথাও যাবো। তোমাকে আমার চিনতে বাকি নেই, আমি কোথাও যাবো না। আমার দাদার আশ্রয় ছেড়ে আমি কোথাও যাবো না। ঠিক আছে, না না দিদি ভাই, কথা তোমরা বিশ্বাস করবে না। মিথ্যাবাদী আমি নই। যদি একটা মিছে কথা বলে থাকি আমার মুখে বড় রোগ হবে না, জিভটা খসে খসে আমার মাটিতে পড়ে যাবে না, মাটিতে পড়ে যাবে না, মাটিতে পড়ে যাবে না। এই চিঠিটা হাতে নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, ওটা আগুনে পুড়িয়ে দে। বৌমা চোখে জল ফেলছে, ওকে ভিতরে নিয়ে সান্ত্বনা দে। চক্রান্তের জাল ছিঁড়ে গেছে সীতা, আর কেঁদো না, চোখের জল মোছো। অভাগীর আমার কান্না, কাঁদতেই তো ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে। সবার কপালে কি হাসি থাকে? সীতা, বৌমা, সবাই আমায় নিন্দে করুক, মন্দবাসুক, তাতে আমার কোনো দুঃখ নেই। শুধু তুমি কোনোদিন আমার কারো প্ররোচনায় পড়ে আমাকে অবিশ্বাসী সাজিও না গো। নিশ্চিন্ত থেকো মা, অরিন্দম বোস জীবিত থাকতে তোমার কোনো অমর্যাদা হবে না। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, শত বিপদ যাও আমি জানো কুলবধূর আদর্শ থেকে অবিচলিত না হই। নিশ্চিন্ত থাকো মা, সতীর সহায় ভগবান। বড় ভাগ্যে আপনার মতো শ্বশুর পেয়েছি। আপনার ছেলে হোক, আমি মা বাবার অভাব ভুলে গেছি। বড় ঘরে
কিছুই বুঝি না বাবা। যদি কখনো কোথাও কোনো ভুল হয়ে থাকে নিজের মেয়ে মনে করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। শান্ত, বৌমার সঙ্গে একটু গল্প সল্প করে যা। এমন মেয়ে চোখে জল ফেললে বাড়ির অকল্যাণ হবে যে। না বাবা না, সীতাকে আমি চোখের জল ফেলতে দেব না। এই ধনীর ঘরের বউ হয়ে আসতে সে আপত্তি তুলেছিল, আমি তাকে একরকম জোর করে এই বাড়ির বউ করে এনেছি। তাই তাকে আজ অনাদরের আগুনে পুড়ে মনুষ্যত্বের মর্যাদা করতে আমি পারবো না বাবা, কিছুতেই না। ঘরে মানুষ হলেও গরিবের তার জন্ম, তাই গরিবের চোখের জলে আমার যে বুক ভেঙে যায় বাবা, আমার বুক ভেঙে যায়, আমার বুক ভেঙে যায়। শান্তর মতো ছেলে আমার গর্বের সীমা নাই। এবার সাগরকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিতে পারলে। পারবে পারবে অরিন্দম ঘোষ, আমার প্রশ্নের জবাব দিতে তুমি পারবে। তোমার মুক্তির খবর আমি আগেই পেয়েছি। এসো বসো। না, আমি বসতে আসিনি, আমি এসেছি জবাব চাইতে। এসার জবাব। শিপ্রার উপর আমার কোনো অধিকার আছে কি নেই? ছেলেমেয়ের উপর সব বাড়ি অধিকার থাকে। ওকে আমি বাড়িতে নিয়ে যাব। এখানে তোমার মেয়ের কোনো অসুবিধা হচ্ছে না। লেখাপড়া শিখেছি, তার বিয়ে দিয়েছি। তুমি তো তাকে 5 বছরের বয়সে রেখে জেলে চলে গেলে। কেন আমি খুন করলাম সব জেনেও তুমি আমাকে 12 বছরের সাজা করিয়ে দিয়েছ। সাজা তোমার আরো অনেক বেশি হতো। আমারই তোমার 10 বছরের সাজা হয়েছে। খুনি আসামি খুনি আসামি খুনি আসামি সবাই বলছে আজ গিরিশ খুনি আসামি, কিন্তু কে আমাকে খুন করতে বাধ্য করলো? তোমার ওই ব্যভিচারিণী বোন। আমার বোন দোষ আছে আমি জানি। তুমিও যদি সেদিন খুন না করে আমার ওই বোনকে গলা টিপে মারতে, আমি তোমার হয়ে জেল খাটতাম। অরিন্দম বোস, যে ভুল তুমি করেছ